সুখের দিনে সঙ্গীর অভাব হয় না। আত্মীয় অনাত্মীয় বন্ধু সবাই তখন একসঙ্গে এসে ভিড় করে। কিন্তু মানুষের সত্যিকারের পরিচয় ধরা পড়ে তখনই, যখন জীবনের আকাশে মেঘ নামে। কি তাই তো? নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব সাহিত্যিক সরোজনাথ ঘোষের কলমে আরেকটি নতুন গল্প, নারীত্বের মর্যাদা অবলম্বনে নীলিমা। চলুন শুরু করা যাক। যোগেন্দ্রনারায়ণ সুদূর পল্লী অঞ্চলের লোক ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার চাপরাশ পেয়েও তিনি গোলামখানায় গোলামি করতে যাননি। নিজের চেষ্টায় প্রথমত দালালি করে পরে কয়লার খনির মালিক হয়েছিলেন। ব্যবসায় তিনি নাম যশ অর্থ সবই লাভ করেছিলেন। কেশবচন্দ্র সেন যোগেন্দ্রনারায়ণের ধর্মগুরু ছিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী তার জীবনের আদর্শ ছিলেন। যোগেন্দ্রনারায়ণ যে যুগের মানুষ এবং যেরূপ শিক্ষা তিনি পেয়েছিলেন, তাতে রূপ ও রৌপ্যের মোহ তার জীবনকে প্রভাবিত করতে পারেনি। তাই বাইরের রূপের প্রতি লক্ষ্য না করেই তিনি শ্যামাঙ্গী কৃষ্ণ ভাবিনীকে সহধর্মিণী রূপে গ্রহণ করে চরিতার্থ হয়েছিলেন। সংসার বেশ সুখেই চলছিল। কলকাতার মধ্যে প্রকাণ্ড অট্টালিকা, গ্যারেজে রোলস রয়েস মোটর, ল্যান্ডো, বাড়ি ভরা দাস দাসী, আত্মীয় পরিজন, প্রায় প্রত্যহই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনে আনন্দ উৎসব, ভোজ। তার মেয়ে কুমারী নীলিমা প্রিয় দর্শনা। গৌরাঙ্গী না হলেও তার অমরা লাঞ্ছিত কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে উপাসক যুবক দলেরা নিত্য সমাগম করত। যোগেন্দ্রনারায়ণ শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ রেখে কন্যাকে উচ্চশ্রেণীর সঙ্গীতে দক্ষ করে তুলেছিলেন। খেয়াল, কীর্তন, গান তার কণ্ঠ থেকে যেন অমৃত বর্ষণ করত। প্রতিটি সামাজিক অনুষ্ঠানে, বিবাহ সভায় অথবা যে কোনো উৎসবের ক্ষেত্রে নীলিমার নিমন্ত্রণ হতো। তার গানের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পিতামাতা মনে করতেন রূপ না থাকলেও কন্যার কণ্ঠস্বর এবং ব্যাংকে সঞ্চিত অর্থের জোরে নীলিমার জন্য সুপাত্রের অভাব হবে না। কার্যত ঘটেও ছিল তাই। যোগেন্দ্রনারায়ণের অর্থ, প্রতিষ্ঠা এবং নীলিমার কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে হাইকোর্টে নাম লিখানো অনেক নবীন ব্যারিস্টার শুধু তাদের যৌবন ও রূপের মূলধন নিয়েই সর্বদাই যোগেন্দ্র ভবনে যাতায়াত করত। মধুলোভী ভ্রমরের মতো গুনগুন রবে নীলিমার আশেপাশে ঘুরে বেড়াত। দলের মধ্যে রমেশই ছিল অগ্রণী। দুবেলাই সে নিয়মিতভাবে নীলিমার কাছে হাজিরা দিত। ঝড়, জল, ভূমিকম্প কখনোই এই নিয়মের ব্যতিক্রম ঘটাতে পারেনি। কোনো পক্ষ থেকে পাকাপাকি কোনো কথা না হলেও বাইরের সকলেই মনে করেছিল ভাগ্যবান রমেশই যোগেন্দ্রনারায়ণের জামাতার পদ পূর্ণ করবে। অকস্মাৎ একদিন কৃষ্ণ ভাবিনী সকলকে কাঁদিয়ে লোকান্তরে চলে গেলেন। শোক মুহ্যমান যোগেন্দ্রনারায়ণ কাজকর্ম দেখা বন্ধ করে দিলেন। বছর খানিক পরে কয়লা খনির মালিকানা সত্ত্ব নিয়ে অকারণ এক মোকদ্দমা উপস্থিত হল। যোগেন্দ্রনারায়ণ শোক বিস্তৃত হয়ে নিজের অধিকার বজায় রাখবার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। কর্মচারীরা বিশ্বাসঘাতকতা করে বিরুদ্ধ পক্ষে যোগ দিল। 2 বছর ধরে মোকদ্দমা চলার পর হাইকোর্টে যোগেন্দ্রনারায়ণ হেরে গেলেন। সঞ্চিত টাকা সব পূর্বেই শেষ হয়ে গিয়েছিল। মোকদ্দমার ব্যয় নির্বাহের জন্য ঋণও হয়েছিল। সর্বশান্ত যোগেন্দ্রনারায়ণ বসত বাটি, বাগান বাড়ি প্রভৃতি বেচে ঋণ মুক্ত হলেন। প্রিভি কাউন্সিলে চরম ফল কি হয় দেখবার জন্য আপিলও হয়েছিল।
কিন্তু সর্বরিক্ত যোগেন্দ্রনারায়ণের তখন মাথা গুঁজবার স্থান পর্যন্ত নেই। কবির ভাষায় তখন বন্ধুগণ যত স্বপ্নের মতো বাসা ছাড়ি দিল ভঙ্গ। নীলিমার সুকণ্ঠ অপ্সরনন্দিত কণ্ঠের অমৃত স্রাবে সঙ্গীত শুনবার শ্রোতারও ক্রমে অভাব ঘটতে থাকল। এদিকে নীলিমার অনুরক্ত ভক্ত রমেশচন্দ্র যে কোনো দিন কোনো অজুহাতেই যোগেন্দ্রনারায়ণের ঘরে আতিথ্য গ্রহণে উৎসাহহীনতা প্রকাশ করেনি, কিন্তু তার ঘোর দুর্দশার সঠিক সংবাদ নিতে এসে সেও নীলিমার সেই দিনের চায়ের নিমন্ত্রণও প্রত্যাখ্যান করেছিল। কোনো জরুরি কাজের প্রয়োজনে তখনই তাকে স্থানান্তরে যেতে হবে, সুতরাং সংক্ষেপে মৌখিক ধন্যবাদ জানিয়ে সে সরে পড়েছিল। শহরের নির্জনতম অংশে একটি ছোট্ট একতলা বাড়ি ভাড়া নিয়ে পিতা পুত্রীতে সমাজের সকল সংস্রব ত্যাগ করলেন। প্রথম যৌবনের অবলম্বিত দালালি করেই প্রৌঢ় যোগেন্দ্রনারায়ণ দুটো প্রাণীর জীবিকা অর্জন করছিলেন। তা দেখে নীলিমা কোনো বালিকা বিদ্যালয়ে সঙ্গীত শিখিয়ে কিছু অর্থোপার্জন করা যায় কিনা পিতার কাছে সে প্রস্তাবও করেছিল। কিন্তু সব রকমের রিক্ত দরিদ্র হলেও যোগেন্দ্রনারায়ণ আভিজাত্যের মর্যাদাকে ত্যাগ করতে পারেননি। তাই কন্যার এই প্রস্তাব সঙ্গত হলেও তিনি তাতে সম্মতি দিতে পারলেন না। বাবা, যোগেন্দ্রনারায়ণ স্তব্ধভাবে একখানি বিবর্ণ হাতল ভাঙা চেয়ারে বসে কি একটা ভাবছিলেন। কন্যার আহ্বান প্রথমটা শুনতে পেলেন না। নীলিমা চায়ের পেয়ালাটা পিতার সামনের একটা ছোট বিগত শ্রী টিপয়ের উপর রেখে এক বাটি গরম মুড়ি এগিয়ে দিল। উদ্গত প্রায় অশ্রুকে কোনো মতে ফিরিয়ে দিয়ে সে শান্ত কণ্ঠে বললে, বাবা, চা জুড়িয়ে যাচ্ছে। প্রত্যহই চা বা অন্য কোনো আহার্য পিতাকে পরিবেশন করবার সময় নীলিমাকে এমনভাবেই আত্মসংবরণ করতে হতো। যার বাড়িতে নিত্য উৎসব, প্রতি সপ্তাহে অন্তত দুবার ভূরিভোজনের ব্যবস্থা ছিল, বিবিধ উপাদেয় ভোজ্য যার পাতে প্রতিদিন নষ্ট হতো, যার দাসদাসীরাও রাজভোগে বঞ্চিত ছিল না, আজ তাকে চায়ের সঙ্গে মুড়ি চিবাতে হয়। অতি সামান্য উপকরণ যোগে 2 বেলা ক্ষুণ্ণিবৃত্তি করতে হয়। এই নীলিমার পক্ষে কত মর্মান্তিক তা সে ছাড়া অন্য কেউ বুঝবে কেমন করে? চায়ের পেয়ালা ও মুড়ি নিয়ে প্রৌঢ় প্রসন্ন মনে প্রাভাতিক জলযোগে নিমগ্ন হলেন। কন্যার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বললেন, মা নীলু, তুমি চা খেয়েছ? নত দৃষ্টিতে মৃদু হেসে নীলিমা বললে, চা তো আমি আর খাইনি বাবা, অনেক দিন ছেড়ে দিয়েছি। বটে, কেন খাও না মা? ইদানিং সংসার প্রতিপালনের চেষ্টায় যোগেন্দ্রনারায়ণকে এমনই পরিশ্রম করতে হতো যে সংসারের একমাত্র বন্ধন কন্যার সম্বন্ধে সংবাদ রাখবারও তার অবকাশ ছিল না। বিশেষত অবস্থা বিপর্যয়ের পরে মনের সঙ্গে তাকে এমন কঠোর সংগ্রাম করতে হতো যে অভ্যস্ত নিত্যকর্মগুলো সম্পাদনেও তার অনেক সময়তেই ভ্রম হতো। নীলিমা অত্যন্ত সহজভাবে মৃদু স্বরে বললে, চা তো ঢের খেয়েছি বাবা, এখন দিন কতক না খেয়ে দেখছি থাকা যায় কিনা। চা ছেড়ে দিয়ে আমি কিন্তু বেশ আছি। পিতা চুপ করে গেলেন। গৃহিণী যখন সংসারের সকল প্রকার সুখ ঐশ্বর্যের মধ্যে হঠাৎ একদিন অজ্ঞাত রাজ্যে মহাপ্রস্থান করলেন, সেই সময় থেকেই যোগেন্দ্রনারায়ণ গৃহিণীর প্রতিচ্ছবি এই নীলিমাকে নিতান্ত প্রয়োজন ছাড়া কাটছাড়া করতেন না। অতুল ভোগ ঐশ্বর্যের মধ্যে ধ্রুবতারার মতো এই কন্যা তাকে পথ দেখাত। কন্যার হৃদয়ের প্রত্যেক কথাটি তিনি তার মুখের ভাব, চোখের দৃষ্টি দেখে বুঝতে পারতেন। নীলিমা সকল রকমে তার মায়ের মতোই হয়ে উঠেছিল,
অধিকন্তু সে অপ্সরু নিন্দিত অতুলনীয় মধুর কণ্ঠের অধিকারিণী ছিল। চা পানরত যোগেন্দ্রনারায়ণের মনে গত জীবনের ঘটনাগুলির স্মৃতি বিয়োগান্ত নাটকের দৃশ্যপটের মতোই ফুটে উঠল। বুক ভাঙা দীর্ঘশ্বাসকে তিনি চেপে চেপে বের হতে দিলেন, পাছে নীলিমা তার গোপন ব্যথাটা বুঝতে পারে। বেশ কিছুদিন এভাবে চলার পর শ্রান্ত যোগেন্দ্রনারায়ণ আজ একটু আগেই শয্যা গ্রহণ করেছিলেন। মেঘমেদুর আকাশপথে সন্ধ্যা হতেই বর্ষার ধারা নামতে আরম্ভ করেছিল। বাতাসের বেগও ছিল প্রবল। সারা রাত্রির মধ্যে দুর্যোগের অবসান হবে এমন সম্ভাবনা ছিল না। সমস্ত দিনের কঠোর পরিশ্রমের পর তার ক্লান্ত দেহ নিদ্রার কোমল আলিঙ্গনে সহজেই আত্মসমর্পণ করল। যোগেন্দ্রনারায়ণ কতক্ষণ ঘুমিয়েছিলেন স্মরণ নাই। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। আকাশে ঘন ঘন বজ্রনাদ হচ্ছিল। বাতাসের শব্দেই কি গাঢ় নিদ্রা অন্তর্হিত হয়েছিল? তিনি তো বিপ্লবের মাঝখানেই সুপ্তির কোলে ঢলে পড়েছিলেন। তবে পাশের ঘরেও কিসের শব্দ? প্রকৃতির এই সংহারিণী অট্টহাসিকে উপেক্ষা করে কার আঙুলের আঘাতে ইসরাজের বক্ষ মথিত করে বৈরাগ্যের উদাস রাগিনী বেজে উঠছে। নীলিমা, তারই আদরিণী জীবনাধিকা কন্যা, এত রাত্রিতে যন্ত্রযোগে কার ধ্যান মূর্তি সঙ্গীতে ফুটিয়ে তুলছে। কন্যার কণ্ঠে যোগেন্দ্রনারায়ণ নানা রাগ রাগিনীর বিচিত্র আলাপ শুনছেন। তার কোমল আঙুলের ঐন্দ্রজালিক স্পর্শ চেতনাহীন জড়বৎ যন্ত্রের মধ্যে থেকে কত অপূর্ব মোহন সুরের লীলা তরঙ্গ তুলে শ্রোতৃবর্গকে মুগ্ধ অভিভূত করে তুলেছে। কিন্তু সত্যি বলতে কি, আজকের এই গভীর বাদল নিশীথে রাগিনীর ধ্যানে আত্মহারা কন্যার এমন উদাস করা সুর তিনি তো আর কখনো তার কানে শোনেননি। সুপ্ত আত্মা যেন নিত্য চৈতন্যের অনুভূতি লাভে অকস্মাৎ জেগে উঠে তাঁরই বন্দনা গানে নিজেকে ধন্য করে তুলেছে। পিতা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে কন্যার দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজা খোলা, ঘরের মধ্যে মৃদু আলোক জ্বলছে। ভূমিতলে বসে নীলিমা নিমিলিত চোখে এসরাজ বাজিয়ে চলেছে। সাধনারত ভৈরবীর মতো সে সমাসীনা। তার আত্মা ও মন তখন কোন মাধুর্য ও তৃপ্তিভরা কল্পলোকে বিচরণ করে চলেছে। যোগেন্দ্রনারায়ণ স্তব্ধভাবে দাঁড়ালেন। নিঃশ্বাস রুদ্ধ করে জীবনাধিকা স্নেহপাত্রী কন্যার ঐন্দ্রজালিক যন্ত্রালাপ শুনতে লাগলেন, পাছে দ্রুত নিঃশ্বাসের শব্দে তার ধ্যান ভঙ্গ হয়। কিন্তু তার মন বিদ্রোহী হয়ে উঠল। এই গভীর হৃদয়া সেবা পরায়ণা স্নেহ মমতা করুণার আদর্শরূপিণী কন্যা নানা সদ্গুণের অধিকারিণী হয়েও শুধু দৈহিক রূপের অভাবের জন্য আজ মনুষ্য সমাজে উপেক্ষিতা। পুরুষার চায় শুধু বাইরের রূপ, অন্তরের কোনো মূল্য নেই। আর কি চায় অর্থ। প্রৌঢ় যোগেন্দ্রনারায়ণের হৃদয় ব্যথায় পরিপূর্ণ হয়ে উঠল। আজ কি অসমর্থ পিতা তিনি! তার এখন এমন সামর্থ্য নেই যে কন্যাকে কোনো সুপাত্রে অর্পণ করেন। নীলিমা দিন দিন যেন অন্তরে অন্তরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। শেষে কি কন্যা সন্ন্যাসিনী সাজবে? ভারতবর্ষের ধর্মশাস্ত্রের প্রতি আগে তার তো এমন নিষ্ঠা ছিল না। যে সামাজিক জীবনের আবেষ্টনে সে বেড়ে উঠেছিল, যে ধর্মমতকে সে এতদিন মেনে চলেছিল,
এখন তাকে সে অবজ্ঞা করে না সত্য, কিন্তু তা ছাড়াও আরো কিছু জানবার ইচ্ছা যোগেন্দ্রনারায়ণ নীলিমার মধ্যে জাগ্রত হবার প্রমাণ পেয়েছেন। এতে তার আপত্তি নেই, কিন্তু কন্যার মধ্যে নিস্পৃহতা, সকল বিষয়ে ঔদাসীন্য, পরিচিত জীবনযাত্রার প্রতি উপেক্ষা, বিশেষত এই বয়সে এমন ভাবের বৈরাগ্য, না, এ তিনি সহ্য করতে পারবেন না। প্রৌঢ়ের হৃদয়ে যেন কেঁদে উঠল। তার আর কেউ নেই, কন্যাকে সংসারী দেখে তিনি সুখী হতে চান। পিতা অবসন্ন হৃদয়ে নিজের ঘরে ফিরে এলেন। দরদর ধারে তার দুই চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগল। যখন অর্থ বৈভব ছিল, সেই সময়তেই কন্যাকে পাত্রস্থ করে দিলে ভালো হতো। নীলিমার মতামত না শুনলেই চলত। পিতাকে একা রেখে এখন সে সংসারী হতে চায় না, এই আপত্তিতে তখন তিনি কর্ণপাত না করলেই পারতেন। যোগেন্দ্রনারায়ণ শয্যার উপর উপুড় হয়ে শুয়ে মথিত হৃদয়ের দীর্ঘশ্বাসকে চেপে রাখবার চেষ্টা করলেন। ঋষি বলেছেন, পুরুষের ভাগ্য দেবতারও জ্ঞানের অগোচর। বর্তমান দেখে কোনো মানুষের সম্বন্ধে পূর্বাভাস দেওয়া মনুষ্য শক্তির অতীত। কথাটা সকলের পক্ষে সকল সময়ে প্রযোজ্য কিনা জানি না, কিন্তু ঋষি বচন যোগেন্দ্রনারায়ণের সম্বন্ধে অব্যর্থ হয়েছিল। প্রৌঢ় বয়সে ভাগ্য বিপর্যয়ের ফলে তিনি দারিদ্র্যের যে স্তরে নীত হয়েছিলেন, তা থেকে মুক্ত হয়ে তিনি যে আর কখনো প্রাচুর্য আর সচ্ছলতার মুখ দেখতে পাবেন, তার আত্মীয় পরিচিত কেউই তা কল্পনা করতে পারেননি। কিন্তু একদিন সকলে জানতে পারলেন যে ভাগ্য বিড়ম্বিত যোগেন্দ্রনারায়ণ বিলাতে প্রিভি কাউন্সিলে মোকদ্দমাটা জিতে ফেলেছেন এবং বিরুদ্ধ পক্ষের কাছ থেকে মোকদ্দমার বিপুল ব্যয়ের সমস্ত টাকা ডিক্রির সাহায্যে আদায় করে নিয়েছেন। এই কয়েক বছরে যারা তার সাথে সকল সংস্রব ত্যাগ করেছিল, এই আকস্মিক সৌভাগ্য লাভের সংবাদে তাদের মধ্যে আবার নতুন উদ্যমে পূর্বপ্রীতি জেগে উঠল। অযাচিতভাবেই তারা বারবারই তার সংবাদ নিতে থাকল। যোগেন্দ্রনারায়ণ নতুন উদ্যমে ব্যবসায় মন দিলেন। তার কর্মশক্তি অটুট ছিল। ব্যবসায় সাফল্য লাভ করবার যে সকল গুণ অবশ্য প্রয়োজনীয়, তা পূর্ণ মাত্রায় তার বিদ্যমান ছিল। সুতরাং অল্প দিনের চেষ্টায় তিনি আবার ব্যবসায়িক সমাজে নিজের স্থান প্রতিষ্ঠা করলেন। সাফল্য লাভের সঙ্গে সঙ্গে যোগেন্দ্রনারায়ণ আবার নূতন বাড়ি তৈরি করলেন। পূর্ব গৌরব এবং প্রতিষ্ঠা লাভের জন্য এবার তিনি কায়মনোবাক্যে জীবন সংগ্রামে প্রবৃত্ত হয়েছিলেন। সৌভাগ্যলক্ষ্মী তার স্বর্ণ ঝাঁপি খুলিয়া যোগেন্দ্রনারায়ণের শিরে আবার আশীর্বাদের ধারা বর্ষণ করতে লাগলেন। ধীরে ধীরে আবার সব ফিরে এলো। শুধু কয়েক বছরের তিক্ত অভিজ্ঞতা তাকে সতর্ক করে দিয়েছিল। সুতরাং অভিজ্ঞতার চশমা দিয়ে তিনি জগৎটাকে সাবধানে দেখতে লাগলেন। কিন্নরী কণ্ঠী নীলিমার আদর আবার নতুন করে আরম্ভ হয়েছিল। নানা সভা সমিতি সামাজিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চারিদিক থেকে তার জন্য অনুরোধ উপরোধ আসতে থাকল। কিন্তু নীলিমা তাতে টলল না। মিষ্ট কথায় একটা না জানিয়ে, একটা অজুহাত দেখিয়ে সে সমস্ত প্রকার অনুষ্ঠান থেকে নিজেকে মুক্ত করে রাখল। কিন্তু ঘরে একা অবসরকালে সে অনেক সময়তেই সঙ্গীত চর্চায় মগ্ন থাকত। কিন্তু কেউ গান শুনতে চাইলে সে এমনই ভাবে কোনো একটা কাজ নিয়ে পড়ত যে অধিকাংশ ক্ষেত্রেই শ্রোতার কর্ণতৃপ্তির সুযোগ ঘটত না। যে সমস্ত যুবকেরা অনুরাগ ও উপাসনার অভিনয় কলার নৈপুণ্য দেখিয়ে নীলিমার আর তার পিতামাতার মনোরঞ্জনের জন্য সর্বদাই তাদের বাড়িতে যাতায়াত করত, তাদের মধ্যে কেউ কেউ অন্যত্র দাম্পত্য বন্ধনে যুক্ত হয়েছিল। কিন্তু
যাদের সে সুযোগ এই বছরের মধ্যে ঘটেনি, তারা আবার আত্মীয়তা জানাবার জন্য যোগেন্দ্রনাথের গৃহে ঘন ঘন যাতায়াত শুরু করল। রমেশচন্দ্র আবারও তাদের মধ্যে অগ্রণী। সে আগের মতোই অধিকাংশ সময়তেই হাইকোর্টে বার লাইব্রেরিতে বসে তার মতোই পয়সাওয়ালা নবীন ব্যারিস্টারদের সাথে গল্প গুজব করেই কাটাত। জীবন সঙ্গিনী নির্বাচনেও প্রজাপতি কখনোই তার প্রতি কৃপা কটাক্ষপাত করেননি। সুতরাং উপাসকদের মধ্যে রমেশই সর্বাগ্রে রণক্ষেত্রে আবির্ভূত হয়েছিল এবং সব সময়তেই পিতাপুত্রীর মনোরঞ্জনের জন্য নানা রকমের কলা কৌশলের অভিনয় করতে বিরত থাকত না। যোগেন্দ্রনারায়ণ কিন্তু মনে মনে সংকল্প করেছিলেন কন্যাকে এবার সুপাত্রে অর্পণ করবেনই। তারা আদরিনী দুলালীকে আর এমনভাবে নিঃসঙ্গ জীবনযাপন করতে দেওয়া যাবে না। সংসারে তার আর কেউ নেই। কন্যার বিয়ে দিয়ে জামাতাকে নিজের কাছেই রাখবেন। তাহলেই পিতাকে ছেড়ে যাবার আশঙ্কাবশত নীলিমা যে আপত্তি তুলেছিল তার কোনো সম্ভাবনাই থাকবে না। আর জামাতা অর্থোপার্জনের জন্য অন্য কোনো বৃত্তি অবলম্বন না করে যদি তার কারবারেই অংশীদারি হয়, পরানুগ্রহেরও আর কোনো আপত্তি উত্থাপিত হবে না। যোগেন্দ্রনারায়ণের মনোগত অভিপ্রায়ের আভাস রমেশও জেনে নিয়েছিল। সুতরাং আসর বাগিয়ে নেওয়ার জন্য এবার সে নীলিমার স্তুতিবাদে সবাইকে সরিয়ে দিল। যোগেন্দ্রনারায়ণকে সে এমনভাবে আঁকড়িয়ে ধরল যে তাকে ঠেলে ফেলাও সহজ সাধ্য হল না। যোগেন্দ্রনারায়ণের সৌভাগ্য লাভের সঙ্গে সঙ্গে নীলিমার আচার ব্যবহারের পরিবর্তনও অনেকেরই বিস্ময় উৎপাদন করেছিল। মূল্যবান বেশভূষার প্রাচুর্য থাকা সত্ত্বেও সে সবসময়তেই অতি সাধারণভাবে স্বল্প বসনের সাহায্যে প্রসাধন করত। পিতা তার মনোরঞ্জনের জন্য বহুমূল্য অলংকার, নানা রকমের বসনাদি প্রায় কিনে আনতেন, কিন্তু এই স্বল্পভাষিনী যুবতী সেগুলোর সেরকম ব্যবহার করত না। অন্তত পুরুষ অনুগতদের সামনে সে কখনোই সাড়ম্বরে বের হতো না। পিতার সন্তোষ বিধানের জন্য মাঝে মাঝে শুধু তারই সামনে পিতৃদত্ত অলংকারগুলি পরে পরে দেখত। নীলিমার ব্যবহার ও কথাবার্তায় দিন দিন এমনই একটা দৃঢ় এবং মৌন গাম্ভীর্য ফুটে উঠছিল যে রমেশের মতো বেপরোয়া যুবকও সসংভ্রমে তার সাথে কথাবার্তা বলত। কন্যার এই ভাবান্তর পিতার দৃষ্টি অতিক্রম করল না। তিনি কন্যাকে ভালো করেই চিনতেন। আত্মমর্যাদা জ্ঞান নীলিমা তার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে আয়ত্ত করেছিল। সেদিন সন্ধ্যার সময়ে কয়েকজন আত্মীয় পরিবেষ্টিত হয়ে যোগেন্দ্রনারায়ণ একটু বিশ্রাম করছিলেন। আজ ছোটখাটো একটা উৎসব, ভোজের আয়োজনও হয়েছে। পূর্ণিমার চন্দ্র নীল সাগরে হাসির প্লাবন বয়ে যাচ্ছিল। রমেশচন্দ্র নানা রকমের সরস গল্পে সকলকে তুষ্ট করছিল। মনোরঞ্জনের ক্ষমতা এই প্রিয়দর্শন যুবকের মধ্যে অপর্যাপ্ত পরিমাণেই ছিল। নীলিমা তখনও সে আসরে যোগ দেয়নি। অতিথিদের পরিচর্যার জন্য সে তখন পাচক এবং দাসদাসীদের সাহায্যে বিবিধ রকমের আহার্যের তত্ত্বাবধান করছিল। একজন আত্মীয় মহিলা প্রস্তাব করলেন, পূর্ণিমার রাত্রি নীলিমার মধুর কণ্ঠের অপূর্ব সঙ্গীত না হলে ঠিক মানাবে না। সঙ্গে সঙ্গেই সকলে সে প্রস্তাবে সায় দিল। রমেশ তো সোৎসাহে বলে উঠল, অনেকদিন তার গান শুনবার সৌভাগ্য আমাদের হয়নি। বাস্তবিক মিসেস মুখার্জি চমৎকার প্রস্তাবই করেছেন। যোগেন্দ্রনারায়ণের মনও আজ সমধিক প্রসন্ন ছিল। সোদপুরে একটা প্রকাণ্ড বাগান কেনা হয়েছিল। এই বিস্তীর্ণ বাগানটার প্রতি অনেক দিন থেকেই তার লুব্ধ দৃষ্টি ছিল। তাছাড়া ব্যবসা থেকে প্রচুর লাভের সংবাদ আজ তিনি পেয়েছিলেন। উল্লসিতভাবে তিনি কন্যাকে ডেকে পাঠালেন।
বাস্তবে কি নীলিমা কি শুধু আহার্যের তদবিরেই ব্যস্ত থাকবে? সকলের সঙ্গে মেলামেশা, আমোদ প্রমোদ করবে না? গল্পগুজব পূর্ণ উৎসাহে চলছে। এমন সময় আলোকিত বারান্দায় নীলিমা ধীর পদে এসে দাঁড়ালো। বাইরে তৃণাস্ত্রিত শ্যামল প্রাঙ্গণে জ্যোৎস্নার ধারা যেন তরঙ্গায়িত হয়ে যাচ্ছিল। রজনীগন্ধার ঝাড়গুলা মৃদু পবনে আন্দোলিত হচ্ছিল। সুবেশা, সুকেশী, আভরণ সমুজ্জ্বলা নারী এবং শৌখিন বেশবিলাসী তরুণদের মধ্যে স্বল্পাভরণা নীলিমা যখন নগ্নপদে এসে দাঁড়াল, তখন তার বেশের বৈচিত্র্য প্রত্যেকেরই দৃষ্টি আকৃষ্ট করল। একখানি সাধারণ চওড়া লাল পাড় শাড়ি অতি সাধারণভাবে তার অঙ্গকে বেষ্টন করে রেখেছিল। গায়ে একটা সাদা ব্লাউজ ছিল বটে, কিন্তু তার ছাঁটকাটির বিশিষ্টতা ছিল না। পা দুখানি অন্যান্য মহিলাদের মতো পাদুকামণ্ডিত নয়, কিন্তু সেই বেশে তাকে এমন চমৎকার মানিয়েছিল যে যোগেন্দ্রনারায়ণ ক্ষণকাল আদরিণী কন্যার প্রতি সস্নেহে চেয়ে রইলেন। তার স্নেহপ্রবণ সংস্কার মুগ্ধ হৃদয়ে কন্যার বিলাস বিমুখতায় একটু আহত হলেও তার অন্তরতম স্থল থেকে কে যেন বলে উঠল, এই ভালো, এই ভালো। আজ পরলোকগতা পত্নীকে যোগেন্দ্রনারায়ণের বড্ড মনে পড়ল। সেই নারী প্রভূত ঐশ্বর্য এবং ভোগবিলাসের আবেষ্টনের মধ্যে থেকেও কখনো বিলাস বাসনের মোহে আকৃষ্ট হননি। নীলিমাও আজ যেন সেই মায়ের রূপই ধরে এসেছে। প্রগল্ভ বাকপটু রমেশচন্দ্র নীলিমার এমন বেশভূষা দেখে ক্ষুণ্ণ হলেও তার মুখ থেকে কোনো কথা বেরোল না। এই তরুণীর সংযত ব্যবহার এবং সব বিষয়ে উপেক্ষার ভাব তার সতর্ক দৃষ্টি অতিক্রম করল না। সে অবশ্য ইদানিং নীলিমার মন অধিকার করবার জন্য যথাসাধ্য বুদ্ধি, কৌশল এবং উদ্যম প্রকাশ করছিল, কিন্তু কিছুতেই এই নারীর মনের নাগাল পাচ্ছিল না। নীলিমা অন্যান্য যুবকদের মতো তাকেও এড়িয়ে চলছিল, এটা সে মনে মনে বেশ বুঝতে পারছিল, কিন্তু তবুও সে হাল ছাড়েনি। পুরুষ নারীকে বশ করতে পারে না, অন্তত রমেশচন্দ্র এমন পরাজয় স্বীকার করতে প্রস্তুত ছিল না। সেই জমায়েতের মধ্যে শ্রীমতী মুখোপাধ্যায় বলে উঠলেন, নীলিমা, তুমি আজ এমন বেশে যে খালি পায়ে ঠান্ডা লাগবে না মা? সলজ্জ মৃদু হাসিতে নীলিমা বললে, ঘরের মধ্যে খালি পায়ে কি ঠান্ডা লাগে জ্যাঠাইমা? আচার্য প্রফুল্লচন্দ্র রোজ সকালে খালি পায়ে বেড়ান শুনেছি। তিনি তো মস্ত বৈজ্ঞানিক। এ যুক্তিকে তো খণ্ডন করা চলে না। কথাটা কাজেই চাপা পড়ে গেল। এবার অনিমা বললে, নীলাদি, আমরা সবাই তোমার গান শোনবার জন্য বসে আছি, এসরাজটা নিয়ে এসো। শ্রীমতী মুখোপাধ্যায় উৎসাহের সাথে বললেন, হ্যাঁ মা নীলু, নিয়ে এসো তো মা, অনেকদিন তোমার গান আমরা শুনিনি। চারিদিক থেকে এই প্রস্তাবের পক্ষে অনুকূল মন্তব্যের প্রতিধ্বনি উঠল। রমেশ এর মধ্যে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললে, মিস রায়ের কণ্ঠস্বরের আমরা বিশেষ ভক্ত। আচ্ছা, আপনাকে যেতে হবে না, এসরাজটা আমিই নিয়ে আসছি। নীলিমার নয়ন সহসা দীপ্ত হয়ে উঠল। একটা বিচিত্র আলোক যেন তার দৃষ্টিপথে বেরিয়ে এসে রমেশকে দগ্ধ করতে চাইল। তার ওষ্ঠ প্রান্তেও একটা মর্মান্তিক হাসির রেখা দেখা গেল, কিন্তু মুহূর্ত মাত্র। ডান হাতের ইঙ্গিতে নীলিমা রমেশচন্দ্রকে নিশ্চল করে দিয়ে অত্যন্ত সহজ ও মৃদুস্বরে বললে, মাপ করবেন রমেশবাবু, আপনাকে কষ্ট করতে হবে না। তারপর সকলের দিকে ফিরে মৃদু হাসিতে সে জানালে, আপনারা আজ এখানে আমার অতিথি। আজ মা থাকলে সবই তিনি করতেন।
রান্নাঘরে এখন এত কাজ যে আমি এক মুহূর্ত না থাকলে সব মাটি হয়ে যাবে। আপনারা অনিমার গান শুনুন, ও চমৎকার গান গায়। আমি ততক্ষণ কাজগুলো সেরে আসছি। বৃদ্ধ দাদামশাই দিল্লি থেকে দীর্ঘকাল পরে কর্ম থেকে অবসর নিয়ে কলকাতায় ফিরে এসেছিলেন। সম্পর্কে তিনি নীলিমার মায়ের খুল্লতাতো। যোগেন্দ্রনারায়ণ এবং তার কন্যা নীলিমাকে বৃদ্ধ অত্যন্ত স্নেহ করতেন। তিনি বললেন, তা বেশ তো, সত্যি এ বাড়ির গিন্নি এখন ওই তো, এখানে ওকে আটকে রাখলে চলবে কেন? উপস্থিত সকলেই মনে মনে একটু ক্ষুণ্ণ হলেও প্রকাশ্যে আর কেউ কোনো মন্তব্য করলেন না। যোগেন্দ্রনারায়ণ নীরবে প্রস্থানবর্তিনী কন্যার লঘু গতির দিকে চেয়ে রইলেন। রমেশচন্দ্রের উৎসাহ যেন সহসা ম্লান হয়ে গেল। শরতের প্রসন্ন আকাশ স্বপ্ন মাধুর্যে পরিপূর্ণ। যোগেন্দ্রনারায়ণ উষা ভ্রমণ শেষ করে ঘরে ফিরে এসেছিলেন। মনটা সম্পূর্ণরূপে উদ্বেগশূন্য না হলেও আজকের প্রভাতের শান্ত অনবদ্য স্ত্রী তার মনে যেন একটা আশার আলোক রেখা টেনে দিয়েছিল। দৈনিক সংবাদপত্রখানা টেনে নিয়ে তিনি পড়তে আরম্ভ করলেন। এমন সময় নীলিমা ঘরের মধ্যে প্রবেশ করে চা ও রুটির টোস্ট তার সামনে রাখল। পিতার পরিচর্যার ভার নীলিমা নিজের হাতেই নিয়েছিল। অবস্থা পরিবর্তনের সঙ্গেও এই নিয়মের কোনো ব্যতিক্রম ঘটেনি। যোগেন্দ্রনারায়ণ সংবাদপত্র থেকে মুখ তুলে একাগ্র দৃষ্টিতে কন্যার দিকে চেয়ে রইলেন। নীলিমা বুঝল পিতা তাকে কিছু বলতে চান। সে ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো এবং পিতার কেশ রাশির মধ্যে আঙুল দিয়ে পাকা চুলের সন্ধান করতে লাগলো। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে ধীরে ধীরে তার টেবিলের উপর নামিয়ে রেখে যোগেন্দ্রনারায়ণ বললেন, মা, অনেকদিন ধরেই একটা কথা ভাবছি। রমেশ তো রাজি আছে, আগামী অঘ্রাণ মাসে শুভ কাজটা হলে মন্দ হয় না। কাল রাত্রিতে সে খোলাখুলি ভাবে আমার কাছে প্রস্তাবটাও করেছে। আমি তাকে বলে দিয়েছি, তোমার মত না নিয়ে আমি কিচ্ছু স্থির করব না। যদিও আমি জানি আমার মা তার ছেলের কোনো ব্যবস্থারই কোনো দিন প্রতিবাদ করবে না। নীলিমার মুখ সহসা বিবর্ণ হয়ে গেল। সে আর্ত কণ্ঠে বলে উঠল, বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাইনি। যোগেন্দ্রনারায়ণের কানে কন্যার ব্যথাতুর কথা প্রবেশ করল বটে, কিন্তু তিনি তার মুখমণ্ডলের পরিবর্তন দেখতে পেলেন না। আশ্বাস বাক্যে তিনি বললেন, আমাকে ছেড়ে তোমাকে কোথাও যেতে হবে না মা, তোমরা এখানে এই বাড়িতেই থাকবে। রমেশ তাতে খুব রাজি। ছেলেটি বড় ভালো, সব রকমেই উপযুক্ত। মৃদু অথচ দৃঢ় স্বরে নীলিমা বললে, না বাবা, তোমারও আমার মাঝখানে কাকেও দরকার নেই, সে আমি সহ্য করতে পারবো না। পিতা এবার মুখ ফিরিয়ে কন্যার দিকে চাইলেন। দেখলেন নীলিমার ওষ্ঠাধর যুগল যেন রক্তলেশ শূন্য, নয়নে একটা দীপ্ত আলোক। তবে তবে কি নীলিমা রমেশকে পছন্দ করে না? এই রূপবান, গুণবান, উচ্চশিক্ষিত কর্মঠ যুবকের প্রতি তার কোনো আসক্তিই নেই? তিনি কি সত্যিই তবে এতদিন ভ্রমের বশবর্তী হয়েছিলেন? কথাটা ঘুরিয়ে নিয়ে তিনি আবার বললেন, কিন্তু মা, এমন করলে তো চলবে না। তোমার একটা ব্যবস্থা করা তো আমার কর্তব্য। আমি আর কদিন, তারপর? না মানিলু, তোমার বিয়ে আমাকে দিয়ে ফেলতেই হবে। নিঃসঙ্গ জীবন
না না, সে হতেই পারে না। বাবা! কন্যার এই 2 অক্ষর বিশিষ্ট সম্বোধনে যোগেন্দ্রনারায়ণ চমকে উঠলেন। এক একটা শব্দ এক এক সময়ে কারো কারো কাছে প্রকাণ্ড অভিধানের মতো অর্থপূর্ণ হয়ে ওঠে। তার মনে হলো এই শব্দে কত অলিখিত কাব্য, ইতিহাস, কত ব্যথাপূর্ণ কাহিনী, আদি অন্তহীন মানব জীবনের ব্যর্থতার করুণ সুর যেন লুকিয়ে রয়েছে। তিনি অত্যন্ত বিচলিত হয়ে উঠলেন। মা, মারে, আমার এই দগ্ধ জীবনের তুই একমাত্র শান্তির আধার। বল, তোর কিসের দুঃখ বল, মনের কথা আমাকে খুলে বল। দেওয়ালের গায়ে জননীর তৈলচিত্রখানি দুলছিল। সেদিকে দৃষ্টি নিবদ্ধ করে তরুণী বললে, বাবা, তোমার সোদপুরের বাগান বাড়ি মেরামত করা হয়ে গেছে? হ্যাঁ মা, চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরে ফেলেছি। তুমি যেমন যেমন বলেছিলে সেই রকম করে বাগান, পুকুর সব তৈরি হয়েছে। চলো, একদিন তোমাকে দেখিয়ে আনি। ডান হাতের সাহায্যে বাম হাতের আঙুলের নখগুলো খুঁটতে খুঁটতে নীলিমা বললে, ওই বাগানটা আমায় দেবে বাবা? যোগেন্দ্রনারায়ণ বিস্মিত হলেন। সহাস্যে বললেন, আমার যা কিছু সবই তো তোমারই মা, আমার আর কে আছে বলো? মিনতিপূর্ণ কণ্ঠে নীলিমা বললে, বাবা চলো, আমরা ওই বাগান বাড়িতে গিয়ে থাকি। তুমি সেখান থেকে রোজ মোটরে আপিসে আসবে। এ বাড়ি ভাড়া দিলেই হবে। পিতার বিস্ময় উত্তরোত্তর বেড়ে চলল। তিনি ইদানিং কন্যার মনের গতি প্রকৃতি তেমন তাল রেখে চলতে পারছিলেন না, আর ক্রমেই সে যেন হিয়ালি হয়ে উঠছিল। তিনি বললেন, তা বেশ, তাই হবে। কিন্তু সেখানে আশেপাশে তো কোনো লোকজন নেই, আত্মীয় স্বজনের মুখ তো দেখতে পাবে না। এখানে রোজ কত লোকজন আসেন, সেখানে কিন্তু নির্বাসনের মতো কষ্টকর জীবন হবে মা। নীলিমা দৃঢ়স্বরে বললে, সে আমি খুব পারবো বাবা। মানুষের সঙ্গ আমার মোটেই ভালো লাগে না, খালি স্বার্থ, নিজ স্বার্থ। বলতে বলতে তরুণীর মুখে অসন্তোষের একটা গাঢ় ছায়া ঘনিয়ে উঠল। যোগেন্দ্রনারায়ণ তীক্ষ্ণ দৃষ্টিতে কন্যার দিকে চেয়ে বললেন, মা, তুই কি তবে চিরকুমারী থাকতে চাস? নীলিমা কোনো উত্তর দিল না। যোগেন্দ্রনারায়ণ বহুক্ষণ স্তব্ধভাবে কি চিন্তা করলেন। তারপর নিজে নিজেই বললেন, কঠিন সমস্যা, সে কি সম্ভবপর? পিচ্ছিল পথ, দুরন্ত পৃথিবীর দুর্দান্ত মানুষ। না মা, তুই ছেলে মানুষ, এ পথ তোর নয়। আমি না হয় অন্য পাত্র দেখছি। শান্ত কণ্ঠে তরুণী বললে, বাবা, তোমার ও মার রক্তে আমার জন্ম হয়েছে, সে কথাটা ভুলে যেও না। কিছুদিন আগের কথা কি তুমি ভুলে যেতে পারো বাবা? মানুষের পরিচয় কি ভালো করে পাওনি? যে সংসারে মানুষ শুধু টাকা আর রূপের আদর করে, তার মাঝখানে তোমার মেয়েকে বিসর্জন দিও না বাবা। অতি সত্য কথা। হ্যাঁ, যার আত্মমর্যাদা আছে সে কিছুতেই এই অভিজ্ঞতা, এই নির্মম শিক্ষার পর আর ভুল করবে না। মানুষের হৃদয়ের কোনো মূল্য নেই, গুণের কোনো আকর্ষণ নেই, শুধু বাইরের শোভাময় খোলস আর চক্রাকার মুদ্রার মধুর শব্দের আকর্ষণই বেশি। কন্যার নারীত্বের মর্যাদাকে তিনি ক্ষুণ্ণ হতে দিতে পারেন না, তাতে তার ঈপ্সিত কাম্য ফল লাভ নাই ঘটুক, তার স্বাদ নাই বা মিটুক।
বাবা, তুমি আমাকে আপাতত কয়েকটা গরু ভালো দেখে কিনে দাও। আমি তাদের সেবা করব। ক্রমে সংখ্যা বাড়বে, সেই কাজ নিয়ে আমি বেশ থাকব। আর আমাদের কাছাকাছি যেসব গরিব ভদ্রলোকের ছোট ছোট ছেলেমেয়েরা দুধের অভাবে দিন দিন রুগ্ন হয়ে পড়ছে, তাদের খাঁটি দুধ বিলিয়ে দেব। মার সঙ্গে এই বিষয়ে আমার অনেক পরামর্শ হতো বাবা, কিন্তু তিনি হঠাৎ চলে গেলেন। সহসা চেয়ার ছেড়ে উঠে যোগেন্দ্রনারায়ণ পত্নীর তৈলচিত্রের নিচে গিয়ে দাঁড়ালেন। নিমীলিত নেত্রে কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। তারপর কন্যার দিকে ফিরে স্নিগ্ধ কণ্ঠে বললেন, মা, তোর ইচ্ছাই তবে পূর্ণ হোক। শুনুন মিস রায়, আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। অপরাহ্নের সূর্যালোক ড্রয়িং রুমের আসবাবপত্রের উপর পড়ে ঝকঝক করছিল। নীলিমা ফিরে দাঁড়িয়ে রমেশচন্দ্রকে দেখতে পেল। ঘরের মধ্যে তখন আর কেউ ছিল না। বলুন। একটু সরে এসে রমেশচন্দ্র অভিনয়ের ভঙ্গি করে বললে, সেদিন আপনার বাবার কাছে বলেছি, তিনি আমাকে আপনার কাছে প্রস্তাবটা করতে বলেছিলেন। তাই বলছি, নীলিমা, তুমি কবে আমাকে ভাগ্যবান করতে চাও? আসছে অঘ্রাণে। তর্জনী তুলে কঠোর দৃষ্টিতে যুবকের দিকে তাকিয়ে নীলিমা বললে, রমেশবাবু, আমি জানতুম আপনি ভদ্র সন্তান। ভদ্র মহিলার প্রতি শিষ্ট ব্যবহার আর সম্ভাষণও যে আপনার জানা নেই তা জানতাম না। আপনি অনাত্মীয় মহিলার সঙ্গে কথা বলবার প্রণালীও শেখেননি। সদা সপ্রতিভ রমেশচন্দ্র নীলিমার এই আকস্মিক উত্তেজনায় অপ্রতিভ হয়ে পড়ল। কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। মুহূর্তে আত্মসম্বরণ করে সে বললে, আত্মীয়তার বন্ধনে আপনাকে বাঁধবার জন্যই তো আমি প্রস্তুত। সেই কথাই তো বলছিলাম। আপনি কবে আমার সহধর্মিণীর সিংহাসন অলঙ্কৃত করবেন, সেই আশার কথাটা আমাকে দয়া করে বলুন। নির্মমভাবে হেসে নীলিমা বললে, সে সৌভাগ্য আমার অদৃষ্টে নেই রমেশবাবু। আপনি এই বাংলা থেকে অনেক রূপবতী গুণবতী রমণী পাবেন। তাদের মধ্যে অনেকেই আপনাকে স্বামী রূপে পেয়ে ধন্য হতে পারেন। আমাকে মাফ করবেন, মানুষের সঙ্গ আমার আর বড় একটা ভালো লাগে না। নীলিমা ফিরে দাঁড়ালো। রমেশের মনে হিংস্র পশুবৃত্তি সহসা জেগে উঠল। সে বললে, মিসেস মুখার্জির কাছে এইমাত্র শুনে এলো, মানুষ ছেড়ে আপনার নাকি আজকাল পশুপ্রীতিটা জেগে উঠেছে। কঠোর কণ্ঠে নীলিমা এবার বললে, সে কথা ঠিক। মানুষের চেয়ে পশুরা ঢের ভালো, ঢের স্বরূপ। তারা মানুষের ভালোবাসার কদর বুঝে। রূপের খোলস বা টাকার শব্দে লুব্ধ হয়ে তারা মানুষের খোসামত করে বেড়ায় না। রমেশচন্দ্র স্থাণুর মতো সেইখানেই দাঁড়িয়ে রইল। নীলিমা যেতে যেতে বললে, রমেশবাবু, আপনি যাবেন না। বাবা এখনই নিচে নামবেন। আমি চা পাঠিয়ে দিচ্ছি। তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা খেলা করে গেল। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। প্রতি সোম ও বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোতে আসি নতুন গল্প গল্প একান্তেতে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর
শুনতে থাকুন গল্প একান্তে।